পুরনো জীর্ণ জিপটি ভাঙাচোরা পথে লাফিয়ে লাফিয়ে চলছিল। তার হেডলাইটগুলি ঘন চাঁদহীন রাতের মধ্য দিয়ে একটি পথ তৈরি করছিল। ভিতরে আনিয়া, লিয়াম, ক্লো এবং নোয়া ছিল স্নায়বিক হাসি আর উত্তেজিত কথার কোলাহল। তাদের গন্তব্য ব্ল্যাকউড ফরেস্ট, এমন একটি জায়গা যেখানে ফিসফিস করে কথা বলা হয়, যার অক্ষত সৌন্দর্য এবং নিখোঁজ হাইকারদের স্থানীয় কিংবদন্তি রয়েছে। তারা অ্যাডভেঞ্চার খুঁজছিল, শহরের নিরন্তর কোলাহল থেকে মুক্তি এবং সম্ভবত একটি রোমাঞ্চ। লিয়াম, তুমি নিশ্চিত এটাই সঠিক পথ? আনিয়ার কণ্ঠস্বর সাধারণত স্থির, সামান্য কাঁপছিল যখন গাছগুলি তাদের চারপাশে বন্ধ হয়ে আসছিল বলে মনে হচ্ছিল। তাদের ডালগুলি আকাশের দিকে পৌঁছানো কঙ্কালের আঙুলের মতো। লিয়াম, সর্বদা আত্মবিশ্বাসী নেতা, হেসেছিল। আরাম করো আনিয়া, আমার দাদা এখানে শিকার করতেন। তিনি বলতেন এটি পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা। শান্তিপূর্ণ, আনিয়া ভেবেছিল। শব্দটি সে বেছে নেবে না। বনে প্রবেশ করার পর থেকে একটি অস্বস্তিকর নীরবতা নেমে এসেছিল, কেবল নুড়িতে টায়ারের ঘষটানি এবং তার নিজের হৃৎস্পন্দন ছাড়া। অবশেষে তারা একটি পরিষ্কার জায়গা খুঁজে পেয়েছিল, প্রাচীন সুউচ্চ ওক গাছের দ্বারা বেষ্টিত তুলনামূলকভাবে খোলা একটি ছোট বৃত্ত। ক্যাম্প স্থাপন করা একটি পরিচিত আচার ছিল, কিন্তু আজ রাতে তাদের স্বাভাবিক সখ্যতার মধ্যে একটি অস্বস্তির রেশ ছড়িয়ে পড়েছিল। ক্লো বারবার তার কাঁধের ওপর দিয়ে তাকাচ্ছিল। নোয়া সাধারণত যতবার তাঁবু খুঁটির সাথে এলোমেলো করত তার চেয়ে বেশি করত, এবং এমনকি লিয়ামও পাতার খসখসে শব্দ বাদে কিছু শোনার চেষ্টা করছিল বলে মনে হচ্ছিল। ক্যাম্পফায়ার জ্বলে উঠল, নৃত্যের মতো ছায়া ফেলে যা দানবীয় আকার ধারণ করছিল। লিয়াম একটি ম্লান মানচিত্র বের করল। এই অনুযায়ী প্রায় 1 মাইল পূর্বে একটি পুরনো শিকারীর কেবিন আছে। আমরা কাল এটি অনুসন্ধান করতে পারি। অথবা, ক্লো বাধা দিল, আমরা এখানেই থাকতে পারি এবং কোনো প্রাচীন বনের আত্মাকে আমাদের বিনয়ী বাসস্থানে আমন্ত্রণ না জানাতে পারি। তারা সবাই হেসেছিল, কিন্তু বিশাল অন্ধকারে শব্দটি ফাঁপা লাগল। পরে যখন তারা মার্শম্যালো ভুনছিল এবং ভূতের গল্প বলছিল, তখন রাতের নীরবতা ভেদ করে একটি নতুন শব্দ ভেসে এলো। একটি ফিসফিস, ক্ষীণ, অলৌকিক। এটি গাছের মধ্য দিয়ে ভেসে আসছিল বলে মনে হচ্ছিল, অস্পষ্ট শব্দের এক সবেমাত্র শ্রুতিযোগ্য কোরাস। তোমরা কি এটা শুনেছ? নোয়া জিজ্ঞেস করল, তার চোখ বড় বড়। লিয়াম এটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল, সম্ভবত কেবল বাতাস, কিন্তু সে নিজেও অস্থির দেখাচ্ছিল। ফিসফিসগুলি সারা রাত ধরে মাঝে মাঝে চলতে থাকল, সূক্ষ্মভাবে উচ্চতর, আরও স্পষ্ট হয়ে উঠছিল, যদিও বোঝার নাগালের বাইরে। আনিয়া নিজেকে কানে হাত দিতে দেখল, নিশ্চিত যে সে তার নাম ডাকতে শুনতে পাচ্ছে, তার বন্ধুদের কারোর দ্বারা নয়, অন্য কিছুর দ্বারা। পরের দিন সকালে বন তার শ্বাস ধরে রেখেছিল বলে মনে হচ্ছিল। একটি ঘন অস্বাভাবিক কুয়াশা নেমে এসেছিল, শব্দকে চাপা দিয়ে এবং দৃশ্যমানতা কয়েক ফুটের মধ্যে সীমাবদ্ধ করে। ফিসফিসগুলি চলে গিয়েছিল, তার জায়গায় একটি দমনমূলক নীরবতা নেমে এসেছিল। আমাদের জিনিসপত্র গুছানো উচিত, আনিয়া তাগিদ দিল। তার পেটে এক ঠান্ডা ভয় জমে গেছিল। এটা ঠিক লাগছে না। তবে লিয়াম দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আসো, একটু কুয়াশা আমাদের ভয় দেখাতে পারবে না। চলো সেই কেবিনটা খুঁজে বের করি। আমার দাদা বলেছিলেন সেখানে কিছু আকর্ষণীয় পুরনো নিদর্শন ছিল। তাদের ভালো বিচারের বিরুদ্ধে গিয়ে তারা রাজি হল। কুয়াশার মধ্য দিয়ে যাত্রা বিভ্রান্তিকর ছিল। গাছ হঠাৎ কুয়াশা থেকে বেরিয়ে আসছিল, ভৌতিক প্রহরীর মতো আবির্ভূত হচ্ছিল এবং অদৃশ্য হয়ে যাচ্ছিল। নীরবতা এত গভীর ছিল যে তাদের কানে গুনগুন করছিল, কেবল ভেজা মাটিতে তাদের বুটের শব্দ ছাড়া। তারপর ক্লো চিৎকার করে উঠল। সে একটি গাছের দিকে ইঙ্গিত করছিল, যার প্রাচীন ছাল দাগযুক্ত এবং মোচড়ানো। এর কাণ্ডে যেন কাঠের মধ্যে পুড়ে যাওয়া একটি বিকৃত মানব সদৃশ মুখ ছিল। এর চোখ ফাঁকা, এর মুখ একটি নীরব যন্ত্রণাদায়ক চিৎকারে খোলা। এটা কি? নোয়া তোতলাল, তার মুখ ফ্যাকাশে। কেউ উত্তর দেওয়ার আগেই ফিসফিসগুলি ফিরে এলো, এবার আরও জোরে, আরও কাছে, তাদের চারপাশে একটি বাস্তব সত্তার মতো ঘুরতে লাগল। তারা আর অস্পষ্ট ছিল না। আনিয়া খণ্ড খণ্ড শব্দ শুনতে পাচ্ছিল। হারিয়ে গেছে, আটকা পড়েছে, কখনো ছাড়বে না। আতঙ্ক দেখা দিল। তারা কুয়াশার মধ্য দিয়ে হোঁচট খেল, তাদের পদক্ষেপগুলি ফিরিয়ে আনার চেষ্টা করছিল, কিন্তু প্রত্যেক দিক একই মনে হচ্ছিল।
ফিসফিসগুলি একটি কর্কশ শব্দে পরিণত হল, তাদের মানসিকতাকে আছড়ে দিচ্ছিল। তারা কুয়াশায় নড়াচড়া দেখেছিল, ক্ষণস্থায়ী ছায়া, বিকৃত মূর্তিগুলি গাছের মধ্য দিয়ে ভেসে যাচ্ছিল, সর্বদা দৃষ্টির বাইরে। লিয়াম, যিনি সর্বদা এত শান্ত, দৃশ্যত কেঁপে উঠেছিল। আমাদের এখান থেকে বের হতে হবে। তারা দৌড়ালো, একটি মরিয়া শ্বাসরুদ্ধকর দৌড়। ফিসফিসগুলি তাদের তাড়া করছিল, তাদের উপহাস করছিল। হঠাৎ আনিয়া হোঁচট খেয়ে জোরে পড়ে গেল। যখন সে উপরে তাকালো, একটি গাঁটছালা, ধূসর এবং মৃত কাঠের মতো ভঙ্গুর হাত কুয়াশা থেকে বেরিয়ে এলো। তার চুল ছুঁয়ে গেল। সে চিৎকার করে উঠল, পিছন দিকে সরে গেল। আনিয়া! লিয়াম চিৎকার করল, তাকে টেনে দাঁড় করাতে। তারা একটি ছোট পরিষ্কার জায়গায় ছুটে গেল, তাদের ক্যাম্প দেখার আশায়। পরিবর্তে তারা একটি আরও পুরনো এবং আরও আগাছা পড়া পরিষ্কার জায়গা খুঁজে পেল। কেন্দ্রে একটি ক্ষয়িষ্ণু কাঠের কেবিন দাঁড়িয়েছিল। তার জানালাগুলি অন্ধকার, তার দরজা একটি হাঁ করা মুখের মতো ঝুলছিল। এটি সেই শিকারীর কেবিন ছিল না যার কথা লিয়াম বলেছিল। এটি ছিল আরও পুরনো, আরও অশুভ কিছু। তারা কেবিনের দিকে তাকিয়ে থাকতেই ফিসফিসগুলি একটি শক্ত কর্কশ স্বরে পরিণত হল, যা তাদের পায়ের নিচ থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছিল। স্বাগতম অনুপ্রবেশকারীরা, তোমরা অ্যাডভেঞ্চার খুঁজতে এসেছিলে, এখন তোমরা বনের অংশ হয়ে যাবে। কেবিনের দরজা আরও খুলে গেল, কুয়াশাময় দিনের ম্লান আলো গিলে ফেলার মতো এক অন্ধকার প্রকাশ করল। ভিতর থেকে আরও ছায়া নড়ল, আঁকড়ে ধরা ডালের মতো বাইরের দিকে ছড়িয়ে পড়ল। ক্লো একটি ফোপারি কেঁদে উঠল। না, প্লিজ! লিয়াম প্রথমবারের মতো সম্পূর্ণ পরাজিত দেখাচ্ছিল। আমরা আটকা পড়েছি, সে ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর ভেঙে গেল। পরিষ্কার জায়গাটিকে ঘিরে থাকা প্রাচীন ওক গাছগুলি দুলতে শুরু করল, বাতাসের সাথে নয়, একটি অদৃশ্য শক্তির সাথে। তাদের ডালগুলি মূর্ত হল এবং তাদের গাঁটছাড়া কাণ্ড থেকে আরও বিকৃত মুখ বেরিয়ে আসতে শুরু করল। অগণিত নীরব চিৎকার কাঠের মধ্যে খোদাই করা ছিল। ফিসফিসগুলি ইন্দ্রজালিক হল, এখন যন্ত্রণা এবং বিদ্বেষের এক উন্মাদ কোরাস। আনিয়া চোখ বন্ধ করে ফেলল। এটি একটি স্বপ্ন হোক এই কামনা করল, কিন্তু তার গোড়ালি আঁকড়ে ধরা ঠান্ডা কঙ্কালের হাতটি ভয়ঙ্করভাবে বাস্তব ছিল। যখন সে চোখ খুলল, সে দেখল গাছের মুখগুলি আর স্থির নয়। তাদের চোখ একটি বিদ্বেষমূলক সবুজ আলোয় জ্বলজ্বল করছিল এবং তাদের মুখ নড়াচড়া করছিল, নীরলে তার নাম ডাকছিল। অন্ধকার তাদের গ্রাস করার আগে তারা শেষ যা শুনতে পেয়েছিল তা হল বনের হিমশীতল এবং বিজয়ী ফিসফিস, তার আদিম ফিসফিসে গাছের মধ্যে অনন্ত হতাশার প্রতিশ্রুতি দেওয়ার সাথে। বন, যা একসময় শুধু সুন্দর ছিল, তার নতুন বাসিন্দাদের দাবি করল এবং চিরতরে তার আদিম ফিসফিসে গাছের মধ্যে তাদের নীরব কাঁধ রক্ষা করবে। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।